আসসালামু আলাইকুম। আজকে বাংলা দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের গল্প, প্রথম গল্প, সেই প্রথম গল্পটি নিয়ে আলোচনা করব। এই গল্পটি লিখেছেন বাংলা সাহিত্যের যুগ সচেতন, সমাজ সচেতন, মানব দরদী, বিজ্ঞান সচেতন, ইতিহাস সচেতন এবং সর্বোপরি যিনি দুস্থ, অনাহার, ক্লিষ্ট মানুষের পাশে সদা সর্বদা ছায়া সঙ্গী হয়ে থাকতে চেয়েছেন এবং এই সাহিত্যিক যার প্রতিভা সারা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, তেমনি একজন প্রথিত যশা, বাংলা মায়ের কৃতি সন্তান মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে নামক গল্পটি নিয়েই আজকের আমাদের আলোচনা। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকের যে গল্পের আলোচনা, সেই গল্পের আলোচনায় সুবিধার্থে, তোমাদের বোঝানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে কিছু পয়েন্ট এখানে আমি তুলে ধরেছি। এই যে এই গল্পের উৎস, মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কে বাঁচায় গল্পটির উৎস, অর্থাৎ এই গল্পটি কোথা থেকে গৃহীত হয়েছে। গল্পটি উৎস মহামন্বন্তর এবং কি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, এই দুই গল্প সংকলন থেকেই এই গল্পটি গৃহীত হয়েছে। অ্যাকচুয়ালি এই গল্পটির প্রথম প্রকাশিত হয় 1350 বঙ্গাব্দে ভৈরব পত্রিকায়। তারপর এটি দুইজন আলাদা আলাদা সম্পাদক আলাদাভাবে সম্পাদনা করেন। প্রথম সম্পাদক তিনি মহামন্বন্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো সংকলন করে তার নাম দেন মহামন্বন্তর। সেখানেও এই কে বাঁচায় নামক গল্পটি রয়েছে। আর দ্বিতীয় যে সম্পাদক, তিনি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলি সংকলন করে তার নাম দেন মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, এবং এখানেও এই কে বাঁচে নামক গল্পটি সংকলিত হয়েছে। তো উৎস চাইলে আমরা যে কোনো একটা উৎস লিখলেই সেটা পারফেক্ট ঠিক হবে। দ্বিতীয়ত প্রেক্ষাপট, এই গল্পের প্রেক্ষাপট, যে কোনো গল্প কবিতা লেখার একটা প্রেক্ষাপট থাকে। তো আমাদের এই গল্পটির প্রেক্ষাপট 1350 বঙ্গাব্দের দুর্ভিক্ষ মন্বন্তর। 1350 বঙ্গাব্দে ইংলিশ 1942-43 মধ্যে ভারতবর্ষে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে, বিশেষত বাংলায় এক আকাল দেখা যায়, মন্বন্তর দেখা যায়, মহামন্বন্তর, দুর্ভিক্ষ দেখা যায়। আর এই দুর্ভিক্ষ যেহেতু 1350 বঙ্গাব্দে 50-এর দশকে হয়েছিল, তাই এর নাম 50-এর মন্বন্তর বলেও আমরা জানি। সবচেয়ে বড় কথা কি, এই দুর্ভিক্ষ কোনো আবহাওয়া ঘটিত কারণে হয়নি। এই না যে অতিরিক্ত খরায় বা অতি বন্যায় ফসল হয়নি তাই দুর্ভিক্ষ। এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত একটি দুর্ভিক্ষ। এটি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের যে নীতি, সেই রাজনৈতিক নীতির কারণেই এই দুর্ভিক্ষ গঠিত হয়েছিল। মানে সে সময় সৈন্যদের জন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সেই সৈন্যদের খাদ্যের অভাব মেটানোর জন্য, এবং আরো তারা কি করেছিল, চার্চিলের নেতৃত্বে অধিক পরিমাণে খাদ্য সংগ্রহ করে একটি বাজারে তাৎক্ষণিক মন্দাভাবে সৃষ্টি করা হয়েছিল। সরকারের কাছে উপযুক্ত পরিমাণে ফসল খাদ্য থাকা সত্ত্বেও তা সরকার মানুষের কাছে পৌঁছায়নি। আর এ কারণেই বাংলায় এক অকাল দুর্যোগের সৃষ্টি হয়। এই দুর্যোগে না খেতে পেয়ে প্রায় দুই বাংলাতেই 30 লক্ষ মানুষ প্রাণ হারায়, অনাহারে ধরফর করে ছটফট করতে করতে কাতরাতে তাদের প্রাণবায়ুটা বেরিয়ে যায়। আমরা যদি তৎকালীন কিছু চিত্র সার্চ করে দেখি,
তাহলে দেখবো কি ভয়ানক চিত্র সেগুলো। পথে ঘাটে মানুষ, কঙ্কালসার হাড্ডিসার মানুষ শুয়ে আছে, পড়ে আছে, না খেতে পেয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে শত শত লাখ লাখ মানুষ তাদের দেহ পথে ঘাটে পুকুরে বিভিন্ন নর্দমার কাছে পড়ে আছে। সে সময় মানুষ আর কুকুর তারা ভাগাভাগি করে কাড়াকাড়ি করে ডাস্টবিন থেকে, যেখানে উচ্ছিষ্ট ফেলা হয় সেখান থেকে কাড়াকাড়ি করে কুকুর আর মানুষ একই সাথে খেত। মানুষ ক্ষুধার যন্ত্রণায় অখাদ্য কুখাদ্য খেত, বিড়াল কুকুর এ সমস্ত মেরেও খেত মানুষ। ভাবা যায় মানুষ কোন পর্যায়ে গেলে তখন ওই সমস্ত খাবারগুলো খেতে পারে। বাঁশের যে আমরা অনেকে হগলা বলি, সেগুলো মানুষ কেটে চুষে চিবিয়ে খেত নিজের উদরে যে এক ক্ষুধা রাক্ষস আছে, সেই ক্ষুধা রাক্ষসের মুখটাকে বন্ধ করার জন্য কত শত মানুষ যন্ত্রণায় ছটফট করছিল। তো সেই 50-এর মন্বন্তরেই আমাদের এই মহান সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় এই কে বাঁচায় নামক গল্পটি লিখেছিলেন। আর বর্তমান আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ যে একাদশ দ্বাদশের যে শিক্ষা পর্ষদ, হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেই এডুকেশনের আমাদের এই দ্বাদশ শ্রেণীর বইয়ে আমাদের এই কে বাঁচায় নামক গল্পটি আমাদের সামনে উপহার দিয়েছে, এবং এই গল্প পাঠে আমরা তৎকালীন কিছু চিত্র অনুভব করতে পারবো। এবার আসি এই গল্পের যে চরিত্র। এই কে বাঁচায় নামক গল্পটির প্রধান চরিত্রে রয়েছে মৃত্যুঞ্জয় নামক এক অফিস কর্মী এবং তার যোগ্য সহযোগী চরিত্র নিখিল, মৃত্যুঞ্জয়ের বন্ধু, এবং রয়েছে টুনুর মা হচ্ছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী। টুনুর মার নাম নেই, ছেলের নামেই এখানে মায়ের নাম পেয়েছে। তো এই হচ্ছে গল্প শুরুর যে প্রাথমিক ভূমিকা। এবার আমি এই গল্প পাঠ করে গল্পের ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। মনোযোগ সহকারে বই খুলে আমার সাথে সেই ব্যাখ্যা বিশ্লেষণ মিলিয়ে দেখো, পড়ার চেষ্টা করো। আশা করছি সবাই বুঝতে পারবে। তাহলে গল্প কে বাঁচায় আর কে বাঁচে। গল্পের নাম কি? কে বাঁচায় আর কে বাঁচে। গল্প আমরা পুরো গল্পটা পাঠ করে দেখব যে গল্পের নামকরণ কতটা সার্থক। কে বাঁচায় আর কে বাঁচে। এখানে এই গল্পে যে কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়, সে অনাহার ক্লিষ্ট মানুষদেরকে কি করবে, তার যথা সর্বস্ব সম্পদ তাদের জন্য খরচ করে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবে, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তৎকালীন ইংরেজ সরকারের সেই নিষ্ঠুর নীতি এবং জমিদার আড়তদারদের সেই খাদ্য জমিয়ে রেখে যে মন্দার ভাব সৃষ্টি, সেই মন্দার ভাবের কারণে এই তো দুর্ভিক্ষ। তো জমিদার আড়তদার ইংরেজদের বিরুদ্ধে তো একার পক্ষে মৃত্যুঞ্জয়ের লড়াই সম্ভব ছিল না। তাই শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় নিজের সমস্ত বিলিয়ে দিয়েও তাদেরকে রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত সে নিজেও তাদের সাথে গিয়ে সামিল হয় এবং সেও সেই দুর্ভিক্ষ কবলিত মানুষদের মধ্যে একজন হয়ে যায়। তাই প্রসঙ্গ এই গল্পের নামকরণ কে বাঁচে এটি সম্পূর্ণ সার্থক। তো চলো গল্পের ব্যাখ্যায় যাই। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। মৃত্যুঞ্জয় অফিসে যাওয়ার পথে প্রথম মৃত্যু দেখলো। সে মৃত্যু কি অনাহারে না খেতে পেয়ে একটা মানুষ তার চোখের সামনে মারা গেল। না খেয়ে মারা গেল, কোনো ভাইরাস নয়, ইবোলা করোনা এমন কোনো ভাইরাসে নয়, একটা মানুষ না খেতে পেয়ে মারা গেল। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাথে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। এতদিন মৃত্যুঞ্জয় শুধু লোকমুখে শুনেছে আর কাগজে পড়েছে, আজ অনাহারে মৃত্যু সে নিজের চোখের দ্বারা প্রত্যক্ষ করলো, দেখলো।
ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। কোন দর্শনটা? এই অনাহারে মৃত্যুর দর্শনটা। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন কেন হয় না? এই প্রশ্নের উত্তর আমরা পাবো নেক্সট লাইনগুলোতে। যে কি বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই সে ট্রামে ওঠে, ট্রামে 2 পা হেঁটে ট্রামে উঠলো, নামে গিয়ে প্রায় অফিসের দরজায়, আর ট্রাম থেকে নেমে প্রায় অফিসের দরজায় সে নেমে যায়। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাথও বেশি নেই, লোকও মরতে যায় না বেশি। বলছে বাড়িটা মৃত্যুঞ্জয়ের এমন এক নিরিবিলি জায়গায়, সেই জায়গায় কি ফুটপাত নেই, কিছু আছে। আর এই গ্রাম থেকে উঠে যাওয়া মানুষগুলো, তাদের শহরের বাড়িতে কে ঢুকতে দেবে? তারা সেই ফুটপাতেই থাকতো। যেহেতু মৃত্যুঞ্জয়ের যে বাড়ি যেখানে, সেখানে বেশি ফুটপাত নেই, তাই সেখানে বেশি লোকও নাই। আর মৃত্যুঞ্জয় ফুটপাত দিয়ে হাঁটারও প্রয়োজন পড়ে না, তাই মৃত্যুঞ্জয় এই সমস্ত দেখতে পায়নি। আর একটা এখানে ভাইটাল কথা যে কি বলেছে, যে লোকে মরতেও যায় না বেশি, ফুটপাত নেই সেখানে লোকও মরে না। ব্যাপারটা এমন নয় যে ফুটপাত থাকলে লোক মরতে হবে, ব্যাপারটা বুঝতে হবে, যে প্রশ্নটা বুঝতে হবে। ফুটপাত নেই, না থাকার কারণে সেখানে মানুষও যেতে পারে না, মানুষ না যাওয়ার কারণে সেখানে কোনো অনাহার ক্লিষ্ট মৃতদেহ দেখা যায় না। এটা হচ্ছে মেন অর্থ। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। তাছাড়া মৃত্যুঞ্জয়কে বাইরেও সেরকম বেরোতে হয় না, কারণ তার চাকর আছে আর তার যে ছোট ভাই, এরা দুজন বাজার ঘাট করে, অতএব মৃত্যুঞ্জয়কে বাজার করার জন্য বাইরে আসতে হয় না। চলে যাই পরের প্যারায়। কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের যে সুস্থ শরীর, বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছে, সুস্থ শরীর কিছুক্ষণের মধ্যে তার অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। কারো কারো ক্ষেত্রে দেখা যায় কেউ যদি মনে আঘাত পায়, কারো কারো ক্ষেত্রে নয়, সেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। যদি আমরা মনে খুব আঘাত পাই, তাহলে এই মনের আঘাতের প্রতিক্রিয়া শরীরেও দেখা যায়, শরীরও অসুস্থ হয়ে পড়ে। আর মৃত্যুঞ্জয়ের সঙ্গে সেটাই ঘটলো, মনে আঘাত পাওয়ার ফলে তার শরীরটাও অসুস্থ হয়ে গেল। মনে আঘাত কি কারণে পেল? সেই অনাহার ক্লিষ্ট মৃত্যু দেখে। আপিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে অসুস্থ হয়ে গেছে। কোনো রকম গিয়ে তার অফিসে, তার চেম্বারে, তার কেবিনে গিয়ে সে বসেছে। কেবিনে গিয়ে বসেই সে আর একেবারে আর তাকে ভালো লাগছে না, সে অসুস্থ হয়ে পড়েছে, একেবারে কাবু হয়ে গেছে। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে, একটু উঠেই যেখানে কল আছে, টিউবওয়েল আছে, সেই ঘরে সে চলে গেল। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগরে দিল। সহ্য হলো না, তার পেটে একবারে কেমন ভেতর থেকে করে উঠলো, ওই মানসিক আঘাত শরীরে পেয়েছে, এবং তার ফলে বাড়ি থেকে যা খেয়েছে সব বমি করে বের করে দিল কল ঘরে গিয়ে। তারপরে অনুচ্ছেদে প্যারা দেখো, পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, আর বন্ধুর এই বমি করার অবস্থা শব্দ শুনেই পাশের কুঠুরি থেকেই মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিল চলে আসলো। আর ততক্ষণে কল ঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে এসে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। এর পরের পেজে চলো দেখি কি বলেছে। আপিশেষ এবার বলেছে, এবার লেখক মানিক বন্দ্যোপাধ্যায় নিখিল সম্পর্কে একটা পরিচয় আমাদের দিয়ে দিয়েছে। এর সাথে সাথে আমরা মৃত্যুঞ্জয় সম্পর্কেও কিছু তথ্য পেয়ে যাব। আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ। এখানে সে বলতে মৃত্যুঞ্জয়, নিখিল আর মৃত্যুঞ্জয় সমপদস্থ, একই পদাধিকারী, মাইনে দুজনের সমান।
একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। নিখিল রোগা, নিখিল কেমন? রোগা, কিন্তু দেখো রোগা হলো সে কি তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। আলসে, রোগা, কিন্তু তার পাওয়ার কোথায়? তীক্ষ্ণ বুদ্ধি। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। এই লাইনটাতে অনেকে ভুল করে যে মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে, তার মানে হচ্ছে মৃত্যুঞ্জয়ের বিয়ে করার বয়স টাইম ডিউরেশন হলো 6 বছর, তার 2 বছর আগে, তার মানে মৃত্যুঞ্জয়ের বিয়ে করার 2 বছর আগে কে বিয়ে করেছে? নিখিল। এই নিখিলের সংসারে রয়েছে কি 2টি সন্তান, 2টি সন্তানের পিতা নিখিল। সংসারে তার নাকি মন নেই, অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। নিখিল অবসর জীবনটা বই পড়ে আর মনে মনে একটা চিন্তার জগৎ কল্পনা করে কাটিয়ে দিতে চায়। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও পছন্দ করে, মৃত্যুঞ্জয়কে অফিসের অন্যান্য স্টাফরা পছন্দ করে, ওদের মতো নিখিলও পছন্দ করে মৃত্যুঞ্জয়কে। হয়তো মৃদু একটা অবজ্ঞার সঙ্গে ভালোবাসে, এই যে একটা কথা এখানে বলে দিয়েছে, মৃদু একটু অবজ্ঞার সঙ্গে, মানে যেমন দেখা যায় না, আমরা কিছু ক্ষেত্রে আমাদের অনেক বন্ধু বান্ধবীর সাথে মজা করি, তামাশা করি, রহস্য করি, ঠাট্টা করি, হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু হেয় করি, কিন্তু এসব করা সত্ত্বেও সেই বন্ধু বা বান্ধবীকে আমরা মনে মনে ভালোবেসে থাকি। তো এখানে সেরকম দেখা যায় যে মৃত্যুঞ্জয়ের প্রতি সামান্য অবহেলা থাকলেও নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে, ভালো বন্ধু মনে করে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়। আর এই ভালোবাসে মৃত্যুঞ্জয় শুধু শান্ত, দরদি, ভালো মানুষ, সৎ মানুষ এই জন্য নয়, আলাদা অন্য একটা কারণে নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে। সেই কারণটা কি? মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মৃত্যুঞ্জয়ের মধ্যে দেখা যায় কি সেই প্রাচীন আদর্শগুলো, প্রাচীন আচার আচরণগুলো, যেমন কাউকে সাষ্টাঙ্গে প্রণাম করা, দেখা হলে কুশল বিনিময় করা, খোঁজ খবর নেওয়া, সে কেমন আছে, পরিবারের সকলেই কেমন আছে, তাছাড়া গুরুজনদের প্রতি বেশি সম্মান এবং বিভিন্ন ক্ষেত্রে ধার্মিক বিষয়গুলোকে মৃত্যুঞ্জয় খুবই শ্রদ্ধা ভক্তি সহকারে পালন করে। আর এই কারণেই নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। তার মানে মৃত্যুঞ্জয় এগুলো নয়, অতটা আদর্শবাদীও নয়, আদর্শবাদী ভাব প্রথমত প্রত্যক্ষ করা যায়নি নিখিলের জবানিতে, এই সমস্ত কিছু প্রথমত প্রত্যক্ষ করা যায়নি। আর কি, মৃত্যুঞ্জয়ের পিছনে একটু লাগলেই তাকে একটু অবহেলার ভাব দেখালেই তার মনের কিছু কথা বেরিয়ে আসতো। তো নেক্সট লাইন, কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ, নিস্তেজ। মৃত্যুঞ্জয়ের যে মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ, কিন্তু নিস্তেজ নয়। মৃত্যুঞ্জয়ের কেউ তাকে কোনো কিছু বললে মৃত্যুঞ্জয় সরাসরি তার যে একটা দ্রুত জবাব তা না দিয়ে সে কি স্লথ মন্থর গতিতে তার প্রতিক্রিয়া জানায়, কিন্তু সে নিস্তেজ নয়। মানে তার ভেতরে যে কিছুই নেই এটা নয়, তার ট্যালেন্ট ভালো, কিন্তু সে ট্যালেন্ট প্রকাশ করে খুব স্লোলি, ধীরে। শক্তির একটা উৎস আছে তার মধ্যে একটা যেন পাওয়ার হাউস আছে, একটা আলাদা পাওয়ার হাউস আছে, একটা শক্তির উৎস আছে। অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে বহু শক্তি ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ।
এখানে একটু ব্যাকরণের ভাষায় বোঝানোর চেষ্টা করা হয়েছে যে অব্যয়কে শব্দরূপ দেওয়ার জন্য একটা চেষ্টা করা হচ্ছে সেই আদিম কাল থেকে, প্রাচীন কাল থেকে। সেরকমই যেন একটা শক্তি রয়েছে মৃত্যুঞ্জয়ের মধ্যে। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। আর এরকম বিভিন্ন নানা গুণ থাকার কারণে মৃত্যুঞ্জয়ের কাছে নিখিল কাবু হয়ে যায়। মানে মৃত্যুঞ্জয়ের সঙ্গে যুক্তি তর্ক করতে গেলে সে পেরে ওঠে না মৃত্যুঞ্জয়ের সাথে। মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। তখন নিখিল নিজে নিজে ভাবে, আমি নিখিল না হয়ে আমি যদি মৃত্যুঞ্জয় হতাম, মানে ওর মতো ট্যালেন্টেড হতাম। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো। এইবার ফিরে আসি আমরা মূল বিষয়টা কি, যে মৃত্যুঞ্জয় পথে মৃত্যু দেখেছে, অনামৃত্যু, এবং সে অফিসে গিয়ে তার মানসিক প্রতিক্রিয়া, শরীর যেটা ছিল সেটা শারীরিক প্রতিক্রিয়ায় রূপ লাভ করায় সে অসুস্থ হয়ে পড়েছে, সে বমি করেছে। এবং বমি কেন করলো এই খোঁজ খবর নিতেই তো নিখিল বন্ধুর কাছে এসেছিল। তার মাঝখানে এই কথাগুলো মৃত্যুঞ্জয় এবং নিখিলের কিছু পরিচয় মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়ে দিয়েছেন। এবার মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো যে বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। নিখিল বুঝেই গেল যে মৃত্যুঞ্জয় নিশ্চয়ই সে কোনো একটা সমস্যায় ভুগছে, সেই জন্য সে এরকম তার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম যে সারশিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্যে। এই লাইনটি অর্থ করার আগে আমি বলি সারসি কি জিনিস। কাচের জানলাকে সারসি বলা হয়, কিন্তু এক্ষেত্রে তোমাদের যা এখানে ব্যাখ্যার প্রয়োজন, এক্ষেত্রে সারসির অর্থটা হচ্ছে এই যে মিষ্টির দোকান নিশ্চয়ই দেখেছো, মিষ্টির দোকানে যে কাচের শোকেস, তার মধ্যে তো মিষ্টি রাখা হয়। এবং তোমরা এটাও লক্ষ্য করে দেখেছো যে অনেক কিছু মৌমাছি সেই মিষ্টির প্লেটগুলোতে, ট্রেগুলোতে, কিংবা তার সেই কাচের দেওয়ালের ভেতরেই মৌমাছি কিছু মরে পড়ে আছে, কিছু সেই কাঁচের দেওয়ালে ধাক্কা খাচ্ছে, আর কিছু তার মধ্যে ভ্যান 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 করে ঘুরছে। কারণ এটাই, সেই মৌমাছিগুলো কেন সেখানে ধাক্কা খেয়ে পড়ে মরছে, কারণ এই যে সেই কাঁচ স্বচ্ছ, মৌমাছি যাচ্ছে তারা তো স্পষ্ট দেখতে পাচ্ছে বাইরে, কিন্তু গিয়ে ধাক্কা খাচ্ছে। তো এরকম ধাক্কা খাওয়ার ফলে ওরা বুঝতে পারছে না যে আমরা ধাক্কা কেন খাচ্ছি। ওখানে ধাক্কা খেয়ে তার পাশে আবার এখানে ভাবছে এটা স্বচ্ছ, এদিক দিয়ে বেরোবো, কিন্তু তারা কি বেরোতে পারছে না। সেখানে ধাক্কা খেতে ঠোকর খেতে সেখানে পড়ে মরছে। তো মৃত্যুঞ্জয় এমন কেন অবস্থা হচ্ছে? মৃত্যুঞ্জয়ের তো সে তো একজন স্বচ্ছন্দ ব্যক্তি, তার স্বচ্ছন্দে সে তার পরিবারকে চালাচ্ছে। তাহলে এরকম স্বচ্ছন্দ থাকা সত্ত্বেও মৃত্যুঞ্জয় এমন কোথায় ঠোকর খেলো? মৃত্যুঞ্জয় এমন কোন বিপদে পড়লো যে সেই বিপদ থেকে সে বেরোতে পারছে না? তাহলে এক্সাম্পলটা যা দিলাম সেটা পুনরায় তোমরা স্কিপ করে নিয়ে দেখে শুনে বোঝার চেষ্টা করবে। আমি পরের লাইনে যাচ্ছি। কি হলো তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো। নিখিল প্রশ্ন করলো কাকে? মৃত্যুঞ্জয়কে, যে কি হয়েছে তোমার? মৃত্যুঞ্জয় কি বলছে? মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। আরো কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। আরো কয়েকটা প্রশ্ন করে, মানে আরো কিছু প্রশ্ন করে নিখিল এবার বুঝতে পারলো যে বিষয়টা কি, সে বুঝতে পারলো। এবার সে যেন মৃত্যুঞ্জয় কি ভেতরটা পরিষ্কার করে দেখতে পাচ্ছে। ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। মানে মৃত্যুঞ্জয় বুঝতে পারছে না ঠিক যে মানুষ না খেয়ে মারা যায়, এটা মৃত্যুঞ্জয় যেন ধারণা করতে পারছে না, যেন তার মাথাতে আসছে না। তো কি সেটা আশ্চর্য নয়, কিন্তু নিখিলের কাছে সেটা আশ্চর্য নয়। হ্যাঁ, দুর্ভিক্ষের বছর, অনাহারে মানুষ না খেলে তো মরবেই। এটা যেন শহরের মানুষগুলোর কাছে, যাদের বাড়িতে অন্ন বস্ত্র ছিল, তাদের কাছে যেন এই বিষয়টা সহজ, যে ওদের খাবারটাই তাই মরে যাচ্ছে, এমন ব্যাপারটা হয়ে গেছিল। কিন্তু মৃত্যুঞ্জয়ের কাছে তা ছিল না।
আর কি, সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। আর মৃত্যুঞ্জয় যেন এই কারণ খুঁজে বেড়াচ্ছে, কি কারণে এই মানুষগুলোর এরকম দুর্গতি। আমি এই লাইনটির আক্ষরিক অর্থ না করে এর ভাবার্থ করছি, এর ভাবার্থ করে বলি যে মৃত্যুঞ্জয় যেন নিজের মনে প্রশ্ন করছে, আর তার যে প্রশ্নগুলোর জন্য সে সঠিক উত্তর খুঁজে পাচ্ছে না। তার চিন্তা থলিকে, তার চিন্তার প্রকোষ্ঠটি যেন ফেটে যাবে এমন অবস্থা সৃষ্টি হয়েছে মৃত্যুঞ্জয়ের। ফুটপাথের ওই বিভৎসতা, তার চিন্তাগুলো কি আমরা পরের লাইনগুলোতে দেখতে পাচ্ছি। ফুটপাথের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুরূপ। ফুটপাথের ওই বিভৎসতা ক্ষুধা আর কি, অথবা মৃত্যুর রূপ। সে বিভৎস খাবার যে ক্ষুধা, মানুষ খেয়ে মানে না খেয়ে মরে যাওয়া, পেটে হাত দিয়ে এইভাবে মরে যাওয়া, শুধু পেটের জন্য, খাওয়ার জন্য মরে যাওয়া, কতটা বিভৎস সেই মৃত্যুর রূপ মৃত্যুঞ্জয় ভাবছে। আর কি, না খেয়ে মরা কিও কেমন, না খেয়ে মরলে না খেয়ে মরাটা কি আর কেমন লাগে, না খেয়ে মরলে কত কষ্ট হয় না খেয়ে মরতে। একটা মানুষের না খেয়ে মরতে কত কষ্ট হয়, কিরকম কষ্ট। ক্ষুধার যাতনা বেশি না মৃত্যুর যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? পেটের যন্ত্রণাটা বেশি না মরে যাওয়ার সময় যে যন্ত্রণা হয় সেটা বেশি? এই প্রশ্নগুলোর উত্তর মৃত্যুঞ্জয় যেন খুঁজে পায় না। এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য তার চিন্তার প্রকোষ্ঠটি যেন ফেটে যাচ্ছে, সে যেন অস্বস্তিতে ভুগছে, সে ছটফট করছে। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলে অন্য কথা। ভাবছি, আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? নিখিল প্রশ্ন করলে অন্য উত্তর দেয়, বলছে কি, আমি বেঁচে থাকতে যে লোকগুলো না খেয়ে মরে গেল, এই অন্যায়ের প্রায়শ্চিত্ত কি? আমি পাপ করেছি, আমার সামনে লোক মারা যাচ্ছে না খেয়ে, এটা পাপ, আমি পাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি? জেনে শুনে এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে। বলছে, আমি জেনে শুনে পেপারে পড়েছি, লোকের মুখে শুনেছি, তা শোনা সত্ত্বেও আমার অন্তরে দয়া আসেনি। আমি 4 বেলা পেট ভরে খেয়েছি। যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে। আরো এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবে। এটার কাটা বে আছে, এটা কাটা বো হবে। যে সেই সময় যে কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল, এই ত্রাণটা লোকের কাছে সঠিকভাবে পৌঁছেছিল না কেন? লোকের অভাবে। কারা এই ত্রাণটা নিয়ে যাবে, এই লোকের অভাবে ত্রাণটা সঠিকভাবে পৌঁছাচ্ছিল না। অথচ মৃত্যুঞ্জয় কি অফিসেই থাকে, অফিসের সময় শেষ হলে সে বাড়িতেই থাকে। অথচ লোকের অভাবে ত্রাণগুলো ওই অনাহার ক্লিষ্ট মানুষগুলোর কাছে পৌঁছাচ্ছে না। মৃত্যুঞ্জয় আরো আঘাত পেয়ে যাচ্ছে এই সমস্ত কথাগুলো ভাবলে। ধিক শত ধিক, আমাকে নিজেকে ধিক্কার জানাচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। এদিকে মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল করছে তা দেখে নিখিল চুপ করে থাকে। তো মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল করেছে দেখে নিখিলও চুপ করে থাকে। আর দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এই জগতে। আমরা জানি যে দরদের চেয়ে কিছু ছোঁয়াচে নেই এই জগতে, কোনো ভাইরাসও নয়। সবচেয়ে বেশি ছোঁয়াচে হচ্ছে দরদ। আমরা যদি দেখি আমাদের প্রিয় কোনো ব্যক্তি, সে কোনো একটা অসুস্থতা জনিত কারণ হোক, কোনো মানসিক সমস্যা হোক, কোনো শারীরিক সমস্যা হোক, কোনো কারণে সে যন্ত্রণায় ছটফট করছে, সে কাতরাচ্ছে, সেই কাতরানো দেখলেই আমরা কি করব? আমাদের অন্তরটাও দরদে উঠবে। আমরা অর্থাৎ আমাদের যদি কোনো প্রিয় ব্যক্তি হয়, আর প্রিয় ব্যক্তির এরকম একটা সেরকম সাংঘাতিক কোনো কাতরানো অবস্থা দেখলে, যন্ত্রণায় ছটফট করা অবস্থা দেখলে আমরাও ছটফট করি, যদি আমরা প্রিয় ব্যক্তির এমন কোনো অবস্থা দেখে থাকি। তো মৃত্যুঞ্জয়ের এরকম অবস্থা দেখে নিখিলেরও মনটা কি ছটফট করতে থাকছে যে মৃত্যুঞ্জয় তার চোখের জল ফেলছে। আর চোখের জল দেখলে সবারই মনে একটা বেদনা, ব্যথার অনুভব হবে। তাই সুন্দর একটি লাইন, একটা মারাত্মক সুন্দর লাইন আমরা এখানে পেয়েছি। এটা আমাদের মনে রাখার মতো লাইন।
এটা আমাদের আন্ডারলাইন করে রাখতে হবে এবং অতীত জীবনে ভবিষ্যৎ জীবনেও আমাদের এই লাইন কাজে লাগবে। আমাদের সমাজে চলতে গেলে এবং বিভিন্ন কারণে আমাদের এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ জানার বিষয়। এখান থেকে অনেক আমরা জ্ঞান পেয়ে থাকবো। লাইনটি কি, দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে। আর আমার প্রিয় ছাত্ররা, মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আমার এই গল্পের আলোচনা, আমার এই কে বাঁচায় নামক গল্পের প্রথম পর্ব এখানে শেষ করছি, সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। Okay.